আনিকা দীর্ঘশ্বাস ছাড়ল। কাঁদো কাঁদো মুখভঙ্গিতে আয়মানের বুকের সঙ্গে মিশে রইল। মোমকে সাথে নিয়ে আশানুরের বাড়িতে এসেছে আগুন। আশানুর ফোন করে বলেছে আফিফা অসুস্থ। আশানুরের বাবা মা বয়স্ক মানুষ, রুম থেকে তেমন বের হন না। আশানুরের কোনো ছোট্ট ভাই বোন নেই যে আফিফার সঙ্গে বসে দুদণ্ড কথা বলবে। মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে। মোমের সাথে আফিফার অনেক ভাব, তাই আশানুর মোমকে নিয়ে ওদের বাড়িতে যেতে বলেছে। বর্তমানে সকলে ড্রয়িং রুমে অবস্থান করছে। আগুন সোফায় বসে আছে, মোম বসে আছে আফিফার পাশে। এখানে এসে মোমের মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। কথা বলার এক পর্যায়ে আশানুর গলা খাকারে দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আফিফা প্রেগনেন্ট? মোম চমকে উঠল। বার কয়েক পলক ঝাঁপ দিয়ে সহসা হেসে আফিফাকে জড়িয়ে ধরল। সুখবর অনুভূতিতে আফিফার চোখ দুটো চিকচিক করছে। একটা সন্তানের জন্য কত চেষ্টাই না করেছে। অবশেষে আল্লাহ ওদের ওপর রহমত দিয়েছেন। অপ্রাপ্তির খাতায় প্রাপ্তিতে ভরে দিয়েছেন। মা হওয়ার কোমল শ্রেষ্ঠ সুখ অনুভব করার তৌফিক দান করেছেন। নারী সত্তার পূর্ণতার সুযোগ করে দিয়েছেন। আগুন মুচকি হেসে ওদের দুজনকে শুভেচ্ছা জানালো। আশানুর কটাক্ষ করে আগুনকে খোঁচা মেরে বলল, তোদের খুশির খবর কবে শুনতে পাবো বস? আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কিসের? আশানুর কৌতুক স্বরে ব্যঙ্গ করে বলে, বেটা আম খেয়ে বলে আটি ফেলতে পারি না। আগুন বিরক্তিতে সূচক শব্দ উচ্চারণ করল। সজোরে আশানুরের পায়ে পদাঘাত করে। আশানুর চোখ বুজে ব্যথাতুর শব্দ তুলল। আগুন তিরস্কার স্বরূপ রাশভারী কণ্ঠে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন? সরাসরি বললে কি তোর ইজ্জত যাবে, ছাগল? আশানুর এক চোখ খুলে অন্ধের মতো তাকায়, ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে জবাব দিল, তাই বলে লাথি দিবি? ব্যথা পেয়েছি না। আগুন ভাবলেশীনভাবে জানালো, ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। এবার বল কি বলতে চাচ্ছিলি? বলতে চেয়েছি তোর বাবা হওয়ার খবর কবে পাবো। মোম লজ্জা পেল, অন্যদিকে চেয়ে হাঁসফাঁস করতে লাগলো। আগুন ফোঁস করে ভারী ক্ষীণ নিঃশ্বাস ছাড়ল। সোফায় গা এলিয়ে দিয়ে ফিজেল হেসে বলল, যখন হবে তখন জানতে পারবি। তবে কবে হবে অগ্রিম কিভাবে জানাই বল? আশানুর ভাবুকতা গলায় বলে। তাও ঠিক। আফিফা উঠে দাঁড়ায়, মোমের হাত ধরে বলে, আপনারা কথা বলুন, আমি মোমকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আগুন মুচকি হেসে চোখের ইশারায় সম্মতি প্রকাশ করল। ওরা চলে গেলে নিত্যকার কাজকর্ম, সংসার জীবন নিয়ে কথা বলতে লাগলো আগুন এবং আশানুর। আফিফা ওদের রুমে এসে মোমকে বসতে বলল। আলমারি থেকে কিছু একটা বের করে মোমের সামনে আসে। একটা কাঠের ডিজাইন মাঝামাঝি সাইজের বক্স। মোম প্রশ্নবিদ্ধ চোখে চায়। আফিফা অধৈর্যরা প্রসারিত করে হেসে আওড়ালো, এটা কিসের বক্স জানো? আপনি না বলে কিভাবে জানবো? আফিফা শব্দ করে হেসে উঠল। মোমের গাল টেনে দিল। বক্সটা খুলতেই মোম দেখতে পেল বাচ্চাদের ছোট ছোট খেলনা। মোম অবুঝ গলায় শুধালো, এগুলো কার খেলনা? আফিফার অক্ষে কোটরে জলে টইটুম্বুর হলো। দীর্ঘশ্বাস ছেড়ে তৃপ্তির হাসি হেসে বলল, আমার হবু বাবুর জন্য। মোম অবাক হয়ে জানতে চাইল, এক্ষুনি এত সব কিনে রেখেছে? না, তবে আরও আগে কিনেছিলাম। মার্কেটে গেলে যখন যেটা পছন্দ হতো নিয়ে আসতাম। আফসোস তখন আমার বাবু হচ্ছিল না। একটা সন্তানের জন্য কত হাহাকার করেছি। মোম স্নিগ্ধ করো হাসি উপহার দিয়ে বলল। এখন তো হচ্ছে। আফিফা একটা খেলনা হাতে তুলে নাড়াচাড়া করতে করতে বলে, হ্যাঁ, সবই খোদার রহমত। তোমাকে খেলনাগুলো দেখাতে ইচ্ছে হলো, তাই দেখালাম। খেলনাগুলো খুব সুন্দর আপু। শুনেছিলাম তুমি নাকি অসুস্থ ছিলে। মোম হালকা হেসে উত্তর দিল, জি আপু। এখন ঠিক আছো? মোম মাথা নাড়ল। আফিফা হাত দিয়ে মোমকে স্নেহময় আদর করে দেয়। মেয়েটা ভীষণ মিষ্টি, কত মিশুক। অল্প সময়ের মধ্যে আফিফার কাছের একজন হয়ে উঠেছে। মোমের সাথে কথা বলে আফিফা ভিন্ন এক সুখ খুঁজে পায়। মোমের স্নিগ্ধতা ভরপুর মুখশ্রী যে কারো মন ভালো করে দিতে সক্ষম।
মিনা শুকনো ভাজা খাবার বানাচ্ছেন। সন্ধ্যায় খাওয়ার জন্য প্রায়ই এসব বানান তিনি। পরিবার নিয়ে সন্ধ্যার আড্ডাটা মন্দ না। মোম রান্নাঘরে ঢুকে শাশুড়ির পাশে প্লাস্টিকের মোড়া টেনে বসে পড়ে। মিহি কণ্ঠে বলে উঠল, মা কি করছেন? মিনা কড়াইতে তেল ঢেলে উত্তর দিলেন, সন্ধ্যায় তো পুরো জমে যাবে। মিনা হাসলেন। ডালের বড়া, বেগুনের চপ ছোট একটা হাফ ফ্রিজে তুলে মোমের হাতে দিলেন। মুচকি হেসে বললেন, খাও। মোম দন্তপাটি বের করে এক পেশে হাসলো। ভাজা পোড়া মোমের সবসময় পছন্দ। বেগুনিতে কামড় বসে মিহি কণ্ঠে ঠোঁট নেড়ে তৃপ্তির শব্দ তুলল। মা ভীষণ মজা হয়েছে, আরেকটা পাওয়া যাবে? মিনা হেসে আরেক পিস বেগুনি দিল। মোম আরাম করে বসে সবগুলো চপ সাবার করল। খাবার মাঝে বউ শাশুড়ি মিলে টুকটাক কথা বলছে। আগুন টেবিলে বসে একটা বই খুলে পড়ছে। মোম এসে কফি দিয়ে গিয়েছে। কফিতে চুমুক দিয়ে বই পড়ায় মনোযোগ দিল। তখনই ফোনটা বেজে উঠল। আগুন ভ্রু কুঁচকে ফেলল। এ সময় আবার কে ফোন করেছে? নম্বর দেখে চিনতে পারল এটা মোমের মায়ের নাম্বার। রিসিভ করে ভদ্রতা স্বরূপ সালাম দিল। আতিফা বানু সালামের জবাব দিয়ে বললেন, ভালো আছো বাবা? মোম কোথায়? জি ভালো। মোম হয়তো মোমের বাবার শরীর আগের থেকে খারাপ। বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছেন লোকটা। মোমকে দেখতে চাচ্ছে। তুমি একবার মোমকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? এখন যেতে পারবো না মা, তবে আপনি চাইলে মোমকে পাঠিয়ে দিতে পারি। মোমের সাথে কথা বলতে চাই। জি দিচ্ছি। আগুন কান থেকে ফোন সরিয়ে মোমকে গলা উঁচিয়ে ডাকলো। মোম আসতেই ফোনটা এগিয়ে দিল। স্বল্প আওয়াজে বলল, তোমার মা, কথা বলো। মোম কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। বাবার অসুস্থতার কথা শুনে ক্রন্দনরত গলায় জিজ্ঞেস করল, বাবা এখন কেমন আছে বাবা? তেমন ভালো নেই, তুই এসে দেখে যা। আমি আসবো। আতিফার থেকে মোবাইল কেড়ে নিয়ে খলিল মোলায়েম গলায় বলে উঠলেন, আমার মা কাঁদে কেন? মায়ের কথায় কান দিস না। আমি একদম ঠিক আছি। আসলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর এসেছিল। এখন আগের থেকে ভালো। মোম ভাঙা গলায় নাক টেনে বলল, তাহলে মা যে বললো তুমি অনেক অসুস্থ? খলিল স্ত্রীকে চোখ রাঙালেন। আতিফার মুখখানা চুপসে গেল। মেয়েকে তোর মাকে তো চিনিস, অল্পতেই বাড়াবাড়ি করে। বিশ্বাস কর, তুই যেমন ভাবছিস তেমন কিছু হয়নি। তবু আমি যাবো, কতদিন দেখি না আমি তোমাদের। জামাইয়ের তো সময় নেই। বিয়ের পর প্রথমবার বাড়িতে আসবি, তবুও জামাই ছাড়া বিষয়টা ভালো দেখাবে না। তার চেয়ে বরং জামাইয়ের সময় বুঝে তাকে নিয়ে আসিস। বাবা মার সাথে আরো কিছুক্ষণ কথা বলে মোম রুমে আসে। মোমের থমথমে মুখশ্রী দেখে আগুন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তোমার মোম চিন্তিত ভঙ্গিতে উত্তর, হুম। তুমি চাইলে কালকে তোমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে। মোম তপ্ত শ্বাস টেনে মৃদু স্বরে বলে, না থাক, অন্যদিন যাবো। তোমার ইচ্ছা। মোম রাতের খাবার খেয়ে এইমাত্র রুমে আসলো। আগুন বেডে বসে ল্যাপটপ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। স্টুডেন্টদের এক্সাম নেবে। প্রশ্ন বানানো অলরেডি শেষ পর্যায়ে। আর 3টা প্রশ্ন করলে হয়ে যাবে। মোম ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে বেনুনি করছে। আর চোখে আগুনের দিকে চেয়ে ভোতা মুখে ধীর গলায় বলে ওঠে, বাড়িটা খালি খালি লাগছে, কেউ আসলে মন্দ হয়। আগুন ল্যাপটপের চোখ জোড়া স্থির রেখে ভরাট স্বরে বলল, এখন এই বাড়িতে আছি এবং এখানে সবাই আছে, বাবা মা ময়ূরী আয়মান। তাহলে কার কথা বলছো? আনিকার কথা নাকি? মোম বিরক্ত হলো। কটমট করে উঠে দাঁড়ায়। দপ করে আগুনের পাশে বসে পড়ল। ঠোঁট উল্টে বলল, আয়মান ভাইয়ার বউ না, আমি অন্য সদস্যের কথা বলছি। আগুন ল্যাপটপ অফ করে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমকে পর্যবেক্ষণ করলো। গম্ভীর আওয়াজে জিজ্ঞেস করলো, আমাদের পরিবারে তো আর কেউ নেই? আগুনের তীক্ষ্ণ চাহনিতে মোমের আত্মা কেঁপে ওঠে। শুষ্ক ঢোক গিলেও ও জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, বাবুর কথা বলছি। আমাদের বাড়িতে ছোট্ট একটা বাবু আসলে খুব ভালো হবে, তাই না? বাবু আসবে কোথা থেকে?
এ পর্যায়ে মোমের চোখ জ্বলে উঠল। কণ্ঠ খাদে এনে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, আমার পেট থেকে আসবে, যেমন আফিফা আপুর পেটে বাবু, সেরকম বাবুর কথা বলছি আমি। কথাটা বলে মোম নিঃশ্বাস নিতেও পারেনি। মুহূর্তেই ব্যথায় কুকড়ে গেল, কারণ আগুন বলিষ্ঠ হাতে মোমের চোয়াল শক্ত করে চেপে ধরেছে। মোমের অকিপুর ছলছল করে উঠল। ভীতিকর নজর বোলায় আগুনের কাঠিন্য মুখ বিবরে বুক ধরফর করছে। আগুন রাশভারী গলায় ধমকে বলল, কি বলেছ? আবার বলো। মোম উত্তর দিতে সক্ষম হলো না। গাল দুটো ব্যথায় টনটন করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে নোনা জলে। বেহায়া পানি কণার তর সইল না, গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়তে লাগলো। আগুনের মায়া হলো না, উল্টে আরও খেপে গেল। ঝাঁঝালো কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলো, চুপ কেন? জবাব দাও। মোম কণ্ঠ ফুঁড়ে শব্দ করে কেঁদে দিল। আগুন হাত গুড়িয়ে নিল, গমগমে গলায় বলল, আর কয়েক মাস পরে ফাইনাল এক্সাম। স্টাডির প্রতি ফুল কনসেন্ট্রেট হও। বেহুদা কথাবার্তা ছোট্ট মাথায় আসলে মাথা ভেঙে ফেলবো। তোমার সাহস হয় কিভাবে এক্ষুনি বেবির কথা বলো? মোম গুনগুনিয়ে শব্দ করে কান্না করছে। থেমে থেমে হেসকি তুলে কোমলভাবে বলে, বাবু হলে কি হবে? আমার বান্ধবী রাহি, ওর কথা মনে আছে? ওরও তো বাবু হবে। আগুন চোয়াল শক্ত করে মোমকে বিছানার সঙ্গে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলল, অন্য মেয়ের কথা জানি না, আর না জানতে চাই। আমি শুধু আমার বইয়ের কথা জানি। বাচ্চা একটা মেয়ে 21 বছর বয়স হওয়ার আগে বাচ্চার কথা ভুলেও মাথায় আনবে না। থাপ্পড় খেতে না চাইলে এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মোম এখন হাতে ব্যথা পাচ্ছে। আগুন শক্ত করে ধরে রেখেছে, টলমল চোখে সূক্ষ্ম কণ্ঠে আওড়ালো, ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন, আর বলবো না। আগুন ছেড়ে দিল। লম্বা শ্বাস টেনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সময় মতো শ্বাস না করলে এই তেরা মেয়ে পেয়ে বসত। অল্প বয়সে বিয়ে করা আর বাচ্চা হওয়া অনেক পার্থক্য। আগুন একজন শিক্ষিত বুঝদার মানুষ হয়ে তার বাচ্চা বউকে নিয়ে কোনো মতেই রিস্ক নেবে না। সময় নিয়ে নিজেকে শান্ত করে মোমের দিকে নজর দিল আগুন। সে ওপাশ ফিরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফোপানোর দরুন শরীরটাও কাঁপছে। আগুন হাত বাড়িয়ে কাছে নিয়ে আসে। মোম গুটিয়ে সরে যেতে চায়। আগুন জোর খাটিয়ে নিচের দিকে ফিরিয়ে নিল। কেঁদে কেটে ফর্সা মুখটাতে রক্তিম আভা ছেয়ে রয়েছে। গাল চেপে ধরায় তার লাল হয়ে গিয়েছে। আগুনের মনটা খারাপ হয়ে গেল। এতটা শক্ত করে না ধরলেও পারত। আগুন আদরে স্বরে ডাকে, কোমলমতি। মোম নিশ্চুপ রইল, কথা বলবে না কুমড়ো মার্খা লোকটার সাথে। যখন তখন মোমকে ব্যথা দেয়, ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। এরকম কঠিন ব্যবহার কেন দেখাবে? মোম অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। আগুন লাল হয়ে যাওয়া গালে কয়েকটা আদরে চুমু খেলো। বুকের সঙ্গে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, তুমি এমন সব উদ্ভ্রান্তমূলক কথা বলো যার জন্য আমি রেগে যাই। আর এসব কথা বলবে না কেমন? মোম কিছু বলল না। আগুন মোমের ওড়না টেনে চোখ মুখ মুছে দিল। গালে হাত রেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, গালে ব্যথা করছে? মোম তেলে বেগুনে ঝরে উঠল। ব্যাটা কুমড়ো বলে কি? ব্যথা দিয়ে জানতে চাইছে ব্যথা করছে নাকি। রাগে দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুনের বুকে আলতো চাপড় মেরে ভারাক্রান্ত গড়ায় চিবিয়ে চিবিয়ে বলল, না, ব্যথা কেন পাবো? ইটের শরীর আমার, ব্যথা লাগে না তো। আগুন বুঝলো মোম রেগে গিয়েছে। নিষ্প্রভ মুখশ্রী বানিয়ে নিচু স্বরে বলল, এবারের মতো সরি। মোম গাল ফুলিয়ে রাখলো। আগুন আরেকটু ঘনিষ্ঠ হয়ে শ্লেষের স্বরে আওড়ালো, আদর লাগবে? মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন মোমের গলায় চুম্বন করে পুনরায় মিহি কণ্ঠে শোধালো, আদর দিলে রাগ কমবে? মোম চোখ তুলে এক পলক আগুনকে দেখে নেয়। ওড়না দিয়ে মুখ ঢেকে জানালো, এখন আপনি এইসব নির্লজ্জ মার্কা কথা বন্ধ না করলে আমি কিন্তু চিৎকার করে কান্না করব। আগুন মিটিমিটি হেসে মোমের ওড়না সরিয়ে দেয়। মোমের চোখের পাতায় চুমু খেয়ে দুষ্টু হেসে বলল, রাতের বেলা বিবাহিত নারী স্বামীর সঙ্গে রুমে থাকা অবস্থায় চিৎকার করে কাঁদলে লোকে কি বলবে জানো নিশ্চয়ই। মোম অসহায় মুখশ্রীতে তাকায়। আগুন বাঁকা হাসলো। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল।
প্রতিটি সকাল সূর্য ওঠার সাথে প্রত্যেক মনুষ্য জাতির জীবনে নতুন বার্তা নিয়ে হাজির হয়। সেটা হতে পারে কারো জীবনে সুখ শান্তি কিংবা কারো জীবনে দুঃখ বেদনা। যেই বার্তাই হোক না কেন হাসি মুখে মেনে নিতে হয়। কষ্ট হলেও আগামী সুদিনের পথ সুগম করতে লড়াই চালিয়ে সমাধান করতে হয়। যদি সংগ্রাম চালিয়ে না যায় পিছু হটিয়ে তাহলে সুদিন কিভাবে আসবে? সুদিন না আসলে মনে শান্তি কিভাবে পাবে? তাই প্রতিটি মনুষ্য জাতির নিত্যকার এ সংগ্রাম চালিয়ে যেতে হয়। কালের নিয়মের ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা কারো নেই। এই যে সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে মোমের পরীক্ষা চলে এলো। সুখ নিয়ে বসবাসরত কোনো মানব সময় কিভাবে চলে যায় টের পায় না। ঠিক তেমনি মোমের পরীক্ষা এসে পড়েছে, সে বুঝতে পারেনি। আজকে মোমকে নিয়ে মোমের বাবা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আগুন। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। অবশ্য ছুটি নিয়েই বা কী করবে? শ্বশুর বাড়ি বেড়ানোর মন মানসিকতা নিয়ে তো আর আসেনি। এসেছে মোমকে পৌঁছে দিতে। মোমকে বাড়িতে রেখে পরপর ঢাকায় ব্যাক করবে। বাড়িতে যাচ্ছে মোমের খুশি আর ধরে না। কতগুলো মাস বাবা মাকে দেখে না। ছোট বোন মনিয়ার দুষ্টু মিষ্টি খুনসুটি দেখা হয় না। বান্ধবীদের সঙ্গে সময় কাটানো হয় না। নদীর তীরে যাওয়া হয় না। মাঠের ছোট ছোট ঘাসফুল ছোঁয়া হয় না। বাড়িতে গেলে ভেতরকার উত্তেজনা কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে ভেবেই প্রাণ পাখি বাঘবাকুম পায়রা তুলে নাচানাচি করছে। আগুন ড্রাইভিং করার ফাঁকে আর চোখে মোমের স্নিগ্ধ মুখশ্রী পর্যবেক্ষণ করছে। কোমলমতির চোখে মুখে খুশির ঝলকানি দেখে আগুনের অধরগুণের হাসি মলিনতায় ছেয়ে গেল। বিরক্তিকর আভাস ফুটে উঠল শান্ত চাহনিতে। মুখভঙ্গিতে বিরাজমান করছে থমথমে আবহাওয়া। ফুসফুস শব্দ তুলে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। কটাক্ষ করে মোমের উদ্দেশ্যে বৃতৃষ্ণার বাণ ছুড়ল। তোমার ওই বিশ্রী দন্তপাটি বের করে হাসছো কেন? মোম গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আগুনের বাক্য কর্ণকুহুরে পৌঁছতে ভ্রু কুঁচকে ফেলল। বুঝতে না পেরে মুখ ভার করে প্রশ্ন করল, কি বলেন আপনি? একা একা হাসছো কেন? এত হাসার কি আছে? মোম খিটখিটে মেজাজে বলল, আপনি আমার হাসিকে বিশ্রী বলছেন? শুনতে যখন পেয়েছো তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? মোম মুখ বাঁকায় ভাবলেশীনভাবে জানালো, আমার ঠোঁট, আমার দাঁত, আমার ইচ্ছা, যতক্ষণ খুশি হাসবো, তাতে আপনার কি? বাড়িতে যাবে বলে খুব হাসা হচ্ছে, তাই না? মোম উৎফুল্লতা সমেত বলে উঠল। হ্যাঁ, অনেক খুশি আমি। আগুন শ্লেষের স্বরে আওড়ালো, আমি তো খুশি হতে পারছি না কোমলমতি। মোম ভাবুকতা গলায় শোধালো, কেন খুশি না আপনি? আগুন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি সেটা যদি বুঝতে তাহলে তো আমার কোনো দুঃখই ছিল না। শ্বশুরবাড়ি পৌঁছে মোমের মাকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যম বাড়িতে প্রবেশ করল আগুন। মোম এসে বাবার ঘরে চলে গেল। আগুন ভদ্রতা সূচক শাশুড়ির উদ্দেশ্যে, মা, গাড়িতে আপনাদের জন্য কিছু আছে, কাউকে বলে সেগুলো বাড়িতে আনার ব্যবস্থা করলে ভালো হয়। আফিফা বানু উদ্বিগ্নতা সমেত উত্তর দিলেন। হ্যাঁ বাবা, আমি দেখেছি, তুমি ভিতরে যাও। আগুন চলে গেলে আতিফা গাড়ির কাছে আসেন। পরিচিত একজন অল্প বয়সী ছেলেকে ডেকে ব্যাগপত্রগুলো বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করলেন। ব্যাগের মধ্যে হরেক রকমের ফল ফলাদি, মিষ্টির সাথে কাঁচা বাজারে। তিনি বেশ অবাক হলেন। যদিও নিয়ম মোতাবেক শ্বশুরবাড়ি বিয়ের পর প্রথম আসলে এসব নিয়ে আসতে হয়, তাই বলে এত কিছু নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আর কিছু না ভেবে ছেলেটার সাথে উনি নিজেও কাজে হাত চালালেন। মোম ঘরে ঢুকে বাবাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। মিষ্টি আচরণের মাধ্যমে বাবাকে বকাবকি করল। খলিল মেয়ের পাগলামো দেখে হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ ধরে কান্না করবি? এসে থেকে কান্না করে চলছিস? মোম ঠোঁট ফুলিয়ে ভাঙা গলায় অভিযোগ জানায়, তুমি সেবার বৃষ্টিতে কেন ভিজেছিলে? তারপর থেকে তো বেশিরভাগ সময় তুমি অসুস্থ থাকো। এই কথা আর কতবার বলে খোটা দিবি? যতক্ষণ না সুস্থ হচ্ছ। আমি এখন সুস্থ। তোকে দেখার পর যতটুকু অসুস্থ অনুভব করছিলাম এখন সেটাও নেই। বাবা মেয়ের কথা চলাকালীন সময়ে আগুন ঘরে ঢুকলো। খলিলের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সৌজন্য বোধ সাক্ষাৎ করল দুজন। আগুন জানতে চাইল, বাবা, আপনার শরীরের অবস্থা কেমন? ভালো বাবা। পায়ের ব্যথা সেরেছে?
পুরোপুরি সরেনি, তবে আগের থেকে ব্যথা কমছে অনেকটা। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আগুন মুচকি হেসে কাঠের পুরানো চেয়ারে বসে পড়ল। মোম আগুনকে এক পলক দেখিয়ে ভেঙচি কেটে বাবাকে নালিশ জানালো। তোমার জামাই খুব পচা, সারাক্ষণ আমায় বকাঝকা করে, ধমক দেয়। সহসা আগুনের হাসিটা মুছে গেল। অস্বস্তি অনুভব করছে। বউ তার শ্বশুরের সামনে এভাবে ইজ্জত খেয়ে দিল। নিশ্চয়ই গাড়িতে দাঁত দিয়ে কটাক্ষ করে কথা বলায় এখন সেটার সত্য হচ্ছে। তুরুক সময় বুঝে আগুনও বুঝিয়ে দেবে সে কি জিনিস। আতিফা ঘরে ঢুকে মোমকে চোখ রাঙালেন, ধমকে বলে উঠলেন, একদম আমার জামাইয়ের দোষ দিবি না। তোর স্বভাব সম্পর্কে আমি খুব ভালোভাবেই অবগত। তুই উল্টাপাল্টা কিছু না করলে শুধু শুধু তোকে বকাবকি করবে কেন? মোম হাঁ হয়ে গেল। তার নিজের মা তার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ নিচ্ছে। গাল ফুলিয়ে বলে ওঠে, আমি কিছু না করলেও ধমকায়। তুমি ওনাকে চেনো না? একদম চুপ। আমার জামাই কেমন আমি জানি, তোর থেকে শুনতে হবে না। আগুন মিটিমিটি হাসে। আগুনের হাসি দেখে মোমের গা জ্বলে উঠল। পচা কুমড়ো মার্কা লোক। এরই মধ্যে মুনিয়া স্কুল ব্যাগ টেবিলে ধরাম করে ফেলে আপু বলে চিৎকার করে মোমকে জাপটে জড়িয়ে ধরল। মোম হাসি মুখে বোনকে নিজের সাথে আগলে নিল। মুনিয়া হাস্যোজ্জ্বল মুখে আবদার ছুঁল, আপু, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। মোম দন্তপাটি বের করে হেসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল। ঠিক আছে। মুনিয়া আগুনের দিকে চেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, দুলা ভাই, আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? আগুন স্বভাব সুলভ হেসে জানালো, এনেছি তো। আবার একমাত্র শালিকা বলে কথা, খালি হাতে কিভাবে আসি বলো? কি এনেছেন? তুমি নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ, সেটাই ভালো। আগুন গলা পরিষ্কার করে খলিলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সন্ধ্যার পরে রাতের দিকে ঢাকা চলে যাব। আতিফা বানেও চমকে উঠলেন। খলিল জিজ্ঞেস করলেন, চলে যাবে কেন? কিছুদিন থাকবে না? সম্ভব না, আমার স্টুডেন্টদের পরীক্ষা এবং স্পেশাল ক্লাস আছে। ওদের গাইডলাইনের জন্য আমার কলেজে উপস্থিত থাকা অতি আবশ্যক। এ কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারলেন না মোমের বাবা মা। দায়িত্বশীল একজন মানুষ কখনো দায়িত্ব অবহেলা করে না। আতিফা চলে যান রান্নাঘরে। জামাই চলে যাবে। ভালো মন্দ কিছু খাবার রান্না করবেন না, তা কী করে হয়? মোমকে ডেকে নিয়ে যান রান্নার কাজে হাতে হাতে সাহায্য করার জন্য। আগুন ফ্রেশ হবে। যাওয়ার আগে মোম আগুনকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে যায়। নিজেও ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। মোমের ক্ষুদ্র মনের চঞ্চল সত্তাটা বিষাদে ভরে উঠেছে। ইতিমধ্যে ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। বৃতৃষ্ণায় ছেয়ে গিয়েছে সর্বাঙ্গে। মনোহরিণীর মনগহিনী হানা দিয়েছে সূক্ষ্ম ব্যথা। রন্ধে রন্ধে ছুটে চলেছে বিষাক্তময় এক পশলা জ্বালাতন স্রোত। থেমে থেমে নাক টানছে। কেঁদে কেটে টমেটোর মতো লাল হয়ে গিয়েছে ফর্সা মুখশ্রী। আগুন বিছানায় বসে বুকে হাত গুজে ভ্রু কুচকে চেয়ে মোমের মুখাবয়ব অবলোকন করছে। আগুন মোমের কান্না থামানোর চেষ্টা করছে। না, বেশ হয়েছে। বাড়িতে আসবে বলে গাড়িতে দাঁত কেলিয়ে হাসছিল তখন। একবারও ভাবেনি আগুন ওকে ছাড়া থাকতে পারবে না। চিন্তা করেনি আগুনের তার কোমল মতিকে ছাড়া বাড়িতে মন টিকবে না। বাবার বাড়ি আসবে বলে খুশিতে ফেটে পড়েছিল তখন। আগুন বুঝতে পারছে না তাহলে এখন ঢং করে কান্না করে চোখের জলে নাকের জলে এক করার কি আছে। আগুন হাত ঘড়িতে নজর বোলালো। তাকে যেতে হবে। সন্ধ্যার আগে বেরিয়ে পড়ে রাত 9টা-10টায় সময় ঢাকা পৌঁছে যেতে পারবে। উঠে দরজায় এসে মোমের পড়ার টেবিল থেকে জগ উঠিয়ে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। মোমের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে গমগমে গলায় বলে উঠল, ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করবে না তো, বিরক্ত লাগছে। মোম তেতে ওঠে। কটমট করে তেজি গলায় জবাব দিল, আমার কান্না পাচ্ছে, কাঁদবো আমি, তাতে আপনার কি? আর বিরক্ত লাগছে আপনার? লাগবেই তো। আপনাকে তো আপনি তো আমাকে পছন্দ করেন না, ভালোবাসিও কখনো বলেননি। কি ভেবেছেন বুঝি না আমি তো আপনাকে জ্বালাতন করি, তাই আমাকে একা এখানে ফেলে রেখে আপনি শাস্তি দিচ্ছেন আমায়? বাড়িতে আসা নিয়ে মোমের মুখশ্রীতে যে আবেগ উদ্বেগ ফুটে উঠেছিল সেটা চিরস্থায়ী হলো না। দপ করে নিভে গেল যখন শুনেছে আগুন চলে যাবে। তাও পরীক্ষা চলাকালীন পুরো সময়টা আগুনের থেকে দূরে থাকতে হবে। ভাবতেই কণ্ঠ ফুঁড়ে কান্না পাচ্ছে মোমের। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল,
বেহুদা কথাবার্তা বলবে না তো। আর তুমি এখানে আসা নিয়ে এতটা এক্সাইটেড ছিলে, এখন কি হলো? মোম ছটফটিয়ে ওঠে, ঠোঁট উল্টে সরল গলায় জানালো, এখানে এসে খুব খুশি লাগছে, কিন্তু আপনাকে ছাড়া থাকতে হবে ভাবতে বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে আমার। আগুন ঠোঁট কামড়ে এক পেশে হাসলো, শার্ট ইন করে মোমের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে? মোম কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা জানিয়ে দিল। যে অনেক কষ্ট হবে। আগুন চকচকে দাঁত বের করে মৃদু হাসল, মোমের কাজ জড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমারও কষ্ট হবে। মোম টলমলে চোখে তাকায়, গোমরা মুখে বলল, তাহলে থেকে যান না। বোকার মতো কথা বলো না। তোমার পরীক্ষার সাবজেক্ট কতগুলো নিশ্চয়ই জানো। তার উপর প্রত্যেক সাবজেক্ট পরীক্ষার আগে একদিন, কোনোটার ক্ষেত্রে 2 দিন করে বন্ধ। পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লেগে যাবে। এতদিন কি থাকা সম্ভব? কলেজ আছে না আমার। মোম চুপচাপ শুনল, কিছু বলল না। আগুন মোমের মাথায় চুমু দিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল, পুনরায় শীতল কণ্ঠে বলল, একদম মন খারাপ করবে না। মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরীক্ষা দেবে। যেমন পড়িয়েছে তেমন ভালো রেজাল্ট যেন আমি পাই, মনে থাকবে? মোম মাথা নিড়ে বোঝালো, থাকবে। আগুন মুখ পরিবর্তন করে শোধায়, তোমার বাবাকে তখন আমার নামে বিচার দিয়েছিলে কেন? আমি শুধু তোমাকে ধমকাই, বকাবকি করি? তাহলে এত এত আদর কাকে দেই শুনি? মোম সহসা জিভ কাটল, বুকে মিশেই মিনমিন গলায় বলে ওঠে, আমার হাসিকে বেশি বলছেন কেন? সেজন্য বিচার দিয়েছি। তুমি জানো না, তোমার থেকে দূরত্ব আমার এক দণ্ড সহ্য হয় না। বাড়িতে আসা নিয়ে তোমার কত শত আহ্লাদ, তাই ও কথা বলে ক্ষোভ প্রকাশ করেছি। অধর প্রসারিত করেই কিঞ্চিত মুচকি হাসল মোম। আগুনের বুকে নাক মুখ ঘষল, উৎকণ্ঠায় ছটফটানি নিয়ে এলো, ছাড়ো, যেতে হবে এখন। তুমি কান্না করলে যাওয়ার সাহস পাবো না। আবারও মোমের ডাগর ডাগর আগে যুগলে নোনা জলে ভরে উঠল, নাক টেনে মৃদু স্বরে আওড়ালো, ছাড়তে ইচ্ছে করছে না। আগুন অঞ্জলি ফুটিয়ে মোমের মুখশ্রী তুলে নিল, অষ্টপুট এগিয়ে দিল, চুম্বন করল ললাটে, থুতনিতে চুমু খেয়ে মুচকি হেসে বলল, রোজ ফোন করবে। রক্ত মাংসে গড়া শরীরটা টেনে হিঁচড়ে শহরে নিয়ে গেলেও আমার বেহায়া বেপরোয়া আত্মাটা তোমার কাছেই থেকে যাবে। ছোঁয়াতে নয়, অনুভবে বুঝে নিও আমাকে। প্রাইভেট শেষে কলেজের গেট পেরিয়ে ফাঁকা রাস্তার মোড়ে রিক্সার গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আনিকা। রাস্তাটা তেমন শুনশান নয়, আবার জনমানবে ভরপুরও নয়। গুটি কয়েক মানুষজন আর গাড়ি চলাচল করছে। বিকেলের শেষ ভাগ এই সময়টাতে এই রাস্তায় গাড়ির চলাচল থাকলেও মানুষজন তেমন নজরে আসে না। মুখ ভার করে এদিক ওদিক গাড়ির আশায় চোখ বোলাচ্ছে। এমন সময় গলায় পেঁচানো ওড়নায় টান পড়তে সহসা পেছন ফিরে তাকালো। বখাটে 2 জন ছেলে দেখে পিলে চমকে উঠল। ছেলে 2 জনকে আনিকা কলেজের বাইরে অনেকবার দেখেছিল। এরা মেয়েদের একা পেলে উত্ত্যক্ত করে। এদিকে কোনো মানুষজন নজরে আসে না। ভয় শুষ্ক ঢুক গেল সে। ওই ভয়টা বাইরে প্রকাশ করল না, তেজি গলায় চেঁচিয়ে বলে উঠল, কারা আপনারা? পথ আটকেছেন কেন? আমার ওড়না ছাড়ুন। ছেলে 2 জন আনিকার শরীরের ভাঁজে চোখ বোলায়। ওড়না ধরে রাখা ছেলেটি পৈছা শিখে সে বিশ্রী ইঙ্গিত সমেত জানালো, ছাড়ার জন্য তো ধরিনি ফুলটুসি। আমরা তোমার শুভাকাঙ্ক্ষী, একটু ছুতে চাই, ভালোবাসতে চাই তোমাকে। আনিকার গা ঘিন ঘিন করে উঠল। ওড়না ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, পারল না, চিৎকার করে ডেকে ওঠে, হেল্প, কেউ আছেন? ছেলে 2 জন অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন ছেলে ব্যঙ্গ করে বলল, কইসেমডি চুপ, এটা আমাদের এলাকা। কি ভেবেছিস সিনেমার মতো তুই চেঁচাবি আর তোর হিরো সুপারম্যান হয়ে উড়ে এসে তোকে আমাদের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ, বাঁচাবে, কারণ সিনেমার মধ্যে মেয়েটার হিরো এসে হাজির। আই থিঙ্ক সিনেমার নায়কদের থেকেও ফাস্ট এসছে। আই এম রাইট ব্লাইন্ডস? পেছন থেকে শক্তপক্ষ ভারী খেয়ে পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ছেলে 2 জন তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো। চেনা পরিচয় স্বর কর্ণকুহুরে পৌঁছাতে আনিকার দৃষ্টির তাক গেল সেথায়। আয়মান চল শক্ত করে কাট কাট হয়ে ছেলে 2 জনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। আয়মানকে দেখে আনিকার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, ঠোঁটের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি।
আর কোনো ভয় নেই। আনিকার ভরসাযোগ্য অসভ্য বেহায়া স্বামী এসে পড়েছে। ব্যস্ত পায়ে এগিয়ে এলো আয়মান। আয়মানকে দেখে দুজন ছেলের মধ্যে একজন ছেলে চেহারা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। আয়মানের চক্ষু জোড়া স্থির অন্য ছেলেটির হাতের ওপর। ছেলেটি আনিকার ওড়না ধরে দাম্ভিকের সহিত এখনও ঠায় দাঁড়িয়ে। ভীতিকর ছেলেটি তুরন্ত অপর ছেলের হাত থেকে আনিকার ওড়না ছাড়িয়ে দিল। মরুভূমির ন্যায় গলাটা শুকিয়ে গিয়েছে। ভয় পাওয়া ছেলেটি দ্রুত ছুটে এসে আয়মানের পা জড়িয়ে ধরল, ব্যগ্রতা সমেত অনুরোধ করল, ভাই মাফ করে দেন, আমি জানতাম না এই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড। এবারের মতো মাফ করে দেন ভাই। আয়মান সজোরে লাথি বসালো ছেলেটির বুকের উপর। দুপা এগিয়ে গিয়ে আনিকার পাশে দাঁড়ানো ছেলেটির শার্টের কলার ধরে হুঙ্কার ছেড়ে চিৎকার করে বলল, চওড়ার বাচ্চা, কার অন্য ধরে স্পর্ধা দেখিয়েছে? বলে ঘুষি মারল ছেলেটির মুখ বরাবর। ছেলেটি ব্যথায় চোখ বুজে আহ শব্দ তুলল। লাথি খাওয়া ছেলেটি উঠে এসে আয়মানের কাছ থেকে অপর ছেলেটিকে ছাড়াতে ছাড়াতে বলল, ভাই খুদার কসম, আমরা জানতাম না মেয়েটা আপনার। জানলে ওনার ধারে কাছে গেছতাম না, উল্টো কেউ গেছলে তার খবর করে ছাড়তাম। ভাই দয়া করে ক্ষমা করে দেন ভাই। আয়মান ধাক্কা দিয়ে ছেলেটাকে সেরে দিল। রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সে সরি টু হার। ভাবি হয় তোদের এমএ বললে পরের দিন থেকে কানে শুনতে পারবি না। আর হ্যাঁ, পায়ে টাচ করবি না, জুতো ছুঁয়ে ক্ষমা চাইবি। আর রিপিট, ওর শরীরে টাচ করা যাবে না। ছেলে দুজন কোনো কিছু না ভেবে তাই করল। আনিকা কোনো প্রত্যুত্তর করল না, তাই আয়মান বলল, তোদের ব্যাড লাগ। আমার ডার্লিং তোদের ক্ষমা করতে চাইছে না মেবি। এবার তোদের হাত ভাঙার জন্য প্রস্তুত হ। ছেলে দুজন অসহায় মুখভঙ্গিতে কাতর গলায় আর্জি জানায় আনিকার নিকট, ভাবি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। শুধু আপনাকে কেন, আজ থেকে এই কলেজের আর কোনো মেয়েকে আমরা বিরক্ত করব না। এবার আনিকা মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে। ছেলে দুজন দৌড়ে ওদের সামনে থেকে চলে এলো। যেই ছেলেটি আনিকার ওড়না ধরেছিল সেই ছেলেটি অপর ছেলেটাকে প্রশ্ন করল, ওটা কে রে? রাশেদ শিকদারের ছোট ছেলে, ওই যে গুলটের মেয়ের সাথে মদখোরের ভাতিজার বিয়ে দিয়েছে, আবার ভরা ক্যাম্পে একজন ছেলেকে পিটিয়েছিল। আর এই সেই আইমান শিকদার, সেদিন মাস্ক পরেছিল বলে হয়তো চিনতে পারিসনি। ও, বড্ড বাসা বেঁচে গেছি। আমার নাকের হাড্ডিটা মনে হয় আর আস্ত নেই। এদিকে আয়মান উতলা হয়ে রাস্তার মধ্যে আনিকাকে জড়িয়ে ধরে। ক্লিপ দিয়ে বাঁধা ঘন কালো চুলে একের পর এক চুমুকিয়ে উদ্বিগ্ন সমেত জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? এতে আমার কিচ্ছু যায় আসে না। হাই, সমস্যা কি তোমার? আনিকা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? সিনেমা টিনেমা দেখো না নাকি? সেখানে হিরো হিরোইনকে বাঁচালে হিরোইন দৌড়ে এসে হিরোর বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তুমি তো এরকম কিছুই করলে না, কেন করলে না? আনিকা ভেঙচি কেটে কথাক্ষ করে বলল, কারণ আমি হিরোইন না। নাও কিসমে। কি? জড়িয়ে যখন ধরনি, এত কষ্ট করে তোমার জন্য ভার্সিটি স্পেশাল ক্লাস না করে ছুটে এসছে। না আসলে আমার বউর কি হতো? তাই চুমু দাও। সন্ধ্যা নামছে, চলুন বাড়িতে ফেরা যাক। চুমু দাও, নাহলে আমি নিজেও যাব না আর তোমাকে যেতে দেব না। আনিকা পড়ল বিপাকে। শেষে কিনা এরকম নির্লজ্জ মার্খা ছেলে তার কপালে জুটেছে। ভাবতেই মুখভঙ্গি কাঁদো কাঁদো হয়ে গেল। আয়মান তাড়া দিয়ে বলল, লেট হচ্ছে ডার্লিং, ফাস্ট। আনিকা আশেপাশে নজর বোলালো। এখন এদিকে কেউ নেই। আনিকা পায়ের পাতার উপর ভর দিয়ে মুখ এগোলো। আয়মান তৎক্ষণাৎ বাঁকা হেসে গলা উঁচু করে নিল। আনিকা কটমট করে দাঁতে দাঁত চেপে বলল, মাথা উঁচু করছেন কেন? একটা লম্বুকে বিয়ে করেছি, আমি তো আপনার কাঁধ পর্যন্ত। মুহূর্তেই আয়মান আনিকার কোমর পেঁচিয়ে উঁচু করে সাইডের অন্ধকারময় দেয়ালে লেগে গেল। আনিকা চোখ খিচে বন্ধ করে আয়মানের কাঁধে শার্ট খামচে ধরল। আনিকার মুখ এখন আয়মানের মুখ বরাবর। দুজনের তপ্ত শ্বাস দুজনের মুখে আশ্রে পড়ছে। আনিকা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ভোতা মুখে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগোয় আয়মানের গালের নিকট। যে গালে ঠোঁট ছুবে তখনই আয়মান গালের পরিবর্তে ঠোঁট এগিয়ে দিল। অতপরে মিশে গেল উত্তপ্ত চারজোড়া অষ্টপট। আনিকা ছাড়তে চেয়েও পারল না। চুমুকের মতো টেনে ধরে রেখেছে আয়মান আনিকার অষ্টদয়।
আনিকার নিঃশ্বাস আটকে আসতেই বড় বড় নখযুক্ত আঙুল দিয়ে খামচে ধরল আয়মানের গলার ভাঁজে। সহসা আনিকার অস্ত্রদয় মুক্তি পেল আয়মানের কবল থেকে। আনিকার হাত ধরে রিক্সা গাড়ি ডেকে আয়মান গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। সামনে থেকে ধেয়ে আসা মৃদুমন্দ বাতাস গায়ে লাগছে। রিক্সাওয়ালার থেকে নজর ফিরিয়ে আয়মান ঝুঁকে আসে আনিকার কানের কাছে। ফিসফিস করে বলে উঠল, এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে? আমার মতো বেপরোয়া হাজব্যান্ডকে সামলানো মুখের কথা না, সেজন্য বলছে এখন থেকে প্র্যাকটিস করে এসব অভ্যাস করে নেওয়া ভালো। দুপুরের জেদি আপসীন দীপ্তমান সূর্য মাথা চারা দিয়ে উঠেছে। সূর্যের আলো পুরো গ্রামটাকে উজ্জ্বল করে তুলেছে, অথচ ভোরবেলা হালকা কুয়াশায় চারপাশে মোড়ানো থাকে। পথে পাশে ফসলের জমিগুলোতে সকালে শিশির জমেছিল, যা এখন নেই। সূর্যের প্রথম আলো শিশিরের ফোঁটাগুলোর উপর পড়লে মনে হয় সেগুলো যেন ছোট ছোট রূপোর মতো ঝিলমিল করে উঠছে। পথের পাশে রয়েছে বড় বড় তাল গাছ, নারকেল গাছ আর নানা ধরনের ছোটোখাটো ঝোপঝাড়। দূরে কোথাও কোথাও গ্রামের মানুষ খেতে কাজ করছে, তাদের হাতে কোদাল আর মাথায় বাঁশের ঝুড়ি। হাঁস, মুরগি, গরু বাছুরেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তার ধারে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে, আর ছোট ছোট ঝর্ণার মতো পানির শব্দ যেন পুরো পরিবেশকে সজীব করে তুলেছে। গ্রামাঞ্চলে ঘরের পাশের আম গাছ, পুকুরের পাশে দাঁড়ানো বাঁশের ঝাড় আর উঠোনের মাঝখানে লাল মাটির পথ সবই যেন নতুন করে জীবন পেয়েছে। কাঠখোট্টা রোদে গ্রামের পথ ধরে মোম এগিয়ে যাচ্ছে তাদের ছোট্ট গ্রামের বাড়ির দিকে। গাছপালার সবুজে ঢাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ মেলে দেখে চারপাশের নান্দনিক সৌন্দর্য। মোমের আর কোনো পরীক্ষা অবশিষ্ট নেই। আজকে লাস্ট পরীক্ষা দিয়েছে, তেমন চাপ ছিল না, আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল। মোমের সাথে ওর কয়েকজন বান্ধবী রয়েছে। মোম যখন বান্ধবীদের সঙ্গে কথায় মত্ত, তখন মোমের চাচাতো ভাই এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটার নজর খারাপ, বয়স কম। মোমের ওপর তার অনেক আগে থেকেই নজর পড়েছিল। মাঝখানে বিয়ে করে শহরে পাড়ি জমিয়েছিল বলে দেখা সাক্ষাৎ হয়নি। বাড়িতে আসার পর বার কয়েক দেখেছে, তবে গঞ্জের কাজের চাপে কথাবার্তা বলা হয়ে ওঠেনি এবং বড়লোক বাড়ির বউ বলে হাত বাড়ানোর সাহস পায়নি। এখন রাস্তার এই মোড়ে দেখে পুরনো কামুকতা জেগে উঠেছে। চাচাতো ভাইকে দেখে মন কিছুটা ঘাবড়ে যায়, আটসাট হয়ে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে চলে যেতে উদ্যত হতেই চাচাতো ভাইয়ের অশ্লীল অশ্রাব্য বাক্য কয়নক ঘুরে পৌঁছালো। বড়লোক বাড়ির বউ হয়ে তো দেখছি ভালোই তরচাদা হয়ে গেছিস, শারীরিক গঠনগুলো নজর কাড়া লাগছে। মোম দাঁতে দাঁত পিষে নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁজ নিয়ে বলে উঠল, নিজের সীমারেখা অতিক্রম করবেন না কামাল ভাই। নিজের বোনকে এসব বলতে লজ্জা করছেন আপনার? কামাল দাড়িতে হাত বুলিয়ে কুটিল হেসে বলল, ভুল বললি, তুই আমার নিজের মায়ের পেটের বোন না, চাচাতো বোন, তাই তোকে এসব কথা বলতেই পারি। মোম দ্বিগুণ তেজ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, না পারেন না, বিবাহিত এখন আমি, অন্যের স্ত্রী। কিছু বলার আগে ভেবে বলা উচিত আপনার। আপনার নজর ঠিক করুন, নয়তো এর পরিণাম আপনার জন্য সুখকর বয়ে আনবে না। স্বামী বড়লোক বলে চেটাং চেটাং কথা বলতে শিখে গেছিস। তোর এই ক্ষুদ্র শরীরের অমায়িক তেজ দমিয়ে দেওয়ার বহুদিন শখ আমার, আর যদি সেটা করি মন্দ হয় না, কি বলিস? মোম আটকে উঠে দুপা পিছিয়ে গেল। পাশ ফিরে চেয়ে দেখলো বান্ধবীরা নেই, তারা অনেকক্ষণ আগে চলে গিয়েছে। ভয় মোমের সর্বাঙ্গ কেঁপে উঠল, হাতে পায়ে নামলো নিগড় কম্পন। মোমের আতঙ্কিত মুখবিবর দেখে কামাল মজা পেল। এগিয়ে আসতেই মোম হাতে থাকা ফাইল শক্ত করে ধরে দৌড় লাগালো। কামালও ছুটল তার পিছু। কিছু দূর যেতেই বড়সড় প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা খেল মোম। ড্রাইভার সময় মতো ব্রেক না কষলে বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। মোম হাতের কোনোই আর কপালে ঠোকা লেগে ব্যথা পেয়েছে। চোখ মুখ কুচকে দুরু দুরু বুকে সম্মুখে দৃষ্টি তাক করল। ড্রাইভার সিট বেল্ট খুলে হন্তদন্ত হয়ে মোমের নিকট আসলো। মানুষটিকে দেখে মোমের ভীতিকর নয়নজোড়া খুশিতে চকচক করে উঠল। তার মাস্টার মশাই এসেছে। আগুন কাছে এসে মোমের শরীর চেক করে উদ্বিগ্ন সমেত জানতে চাইল, কোথায় লেগেছে, কোথায় ব্যথা পেয়েছো? মোম প্রত্যুত্তর না করে হামলে পড়ল ব্যক্তিগত পুরুষটির চওড়া বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হু হু শব্দ তুলে ফুপিয়ে কেঁদে উঠল। আগুন বলিষ্ঠ হাতে আগলে নিল তার কোমল মতিকে। মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে শোধালো, বেশি ব্যথা পেয়েছো? দৌড়াচ্ছিলে কেন? আর তুমি এই রাস্তায় কি করছো?
স্কুল থেকে তোমাদের বাড়িতে ফেরার রাস্তা তো এটা নয়। সময় নিয়ে মম শান্ত হলো। ছলছল চোখে আগুনকে দেখে ঠোঁট ভেঙে আবার কেঁদে উঠল। ভাঙা গলায় অভিযোগ জানালো, এতদিন পর আমার কথা মনে পড়েছে? শুধু ফোনে কথা বলে হয় নাকি? আমার বুঝি আপনাকে দেখতে ইচ্ছে করে, ছুতে ইচ্ছে করে না বুঝি? আগুন কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর। পরীক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় কামাল ভাই পথরোধ করে দাঁড়ায়, বাজে কথা বলে, সেই জন্য ওর থেকে পালিয়ে এদিকে রাস্তায় ঢুকে পড়ি আমি। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কামালকে? আমার চাচাতো ভাই। ওদের কথার মাঝে কামাল সামনে এসে দাঁড়ায়। মোম আঙুল উজিয়ে তাকে দেখায়। আগুন চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল তার উপর। শৈলপ্রান্ত গোটানো চাহনির তীর্যক কোণঠায় শীতলক্ষা স্রোত ঢেলে অথচ নীরবে নিভৃতে হুমকি স্বরূপ জানালো, নিজের ভালো চাও তো এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। কামাল শুষ্ক ঢোক গিলল, ব্যস্ত কদমে নিজের গন্তব্যে প্রস্থান করল। আগুনকে নিয়ে যখন মম তাদের গ্রামের বাড়ির উঠোনে এসে পৌঁছয় তখন খলিল আগুনকে দেখে অবাক হয়ে যান। পরপরই অধরে হাসি ফুটিয়ে চনমনে কণ্ঠে বললেন, আগুন বাবা আজকে আসবে ভাবতেই পারিনি। তাই এবার কিছুদিন থাকবে তো? আগুন মুচকি হেসে জবাব দিল, না, এবারেও সম্ভব হবে না, তবে রাতে থাকবো। সকালে মোমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। খলিল এতটুকুতেই খুশি হলেন। আগুনকে নিয়ে মোম ঘরে চলে গেল। খলিল স্ত্রীকে জামাই এসেছে খবরটা দিতে চলে যান। আতিফা চটচলতি লেবুর শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। খলিল স্ত্রীকে বলে বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন। সেবার তাড়াহুড়োয় তেমন খাতির যত্ন করতে পারেননি। রাতে যখন থাকবে বলেছে তখন হাতে অনেকটা সময় আছে জামাই আদর করার, সেটা হাতছাড়া করলে হবে? বিকেলের চনমনে চিত্তে সময়টাতে আইমান ও আনিকা শহরের একটি পার্কে হাত ধরে হাঁটছে। আনিকা অবশ্য হাত ধরতে দিতে নারাজ ছিল, কিন্তু আইমান জবরদস্তি হাত ধরে রেখেছে। আনিকার নাকি সকলের সামনে হাত ধরে হাঁটতে অস্বস্তি লাগছে। আইমান তার কথায় পাত্তা দিল না। ঘুরতে এসে আনিকার ভালোই লাগছে। সূর্য তখন ডুবে আসছিল আর পার্কের চারপাশে একটি সোনালি আলো ছড়িয়ে পড়ছিল। আনিকার হাসি মুখ দেখে আয়মানের হৃদয় দ্রুত ধরফড় করতে লাগলো। আয়মান হঠাৎ বলে উঠল, আনিকা, তুমি জানো তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় মুখটা মন পাংশুটো করে রাখো কেন? তোমাকে আমি সত্যি বুঝতে পারছি না। আনিকা ঠোঁট চেপে কিঞ্চিত হাসলো, লজ্জা পেয়ে নিচে তাকালো। কিছু বলল না, কিন্তু আয়মান তাকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে বলল, আরো বেশি হাসো, কারণ আমি তোমার হাসিতে একেবারে। আয়মানের এই কথায় আনিকার চোখে আনন্দের ছাপ পড়ল। অজান্তেই অক্ষিপর জলে ভরে উঠল। আয়মান পুনরায় একই ভঙ্গিতে শ্লেষ স্বরে আওড়ালো, তুমি সত্যি চঞ্চলতে মিষ্টি এক কিশোরী। বাক্যের ইতি টেনে আয়মান ধরে রাখা আনিকার হাতগুলোতে তার ঠোঁট ছোঁয়ালো। এ যেন একটি চুমুর প্রস্তাব। আনিকা শিহরিত হয়ে পড়ল, কিন্তু সে থামল না। আনিকার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, পড়াশোনার চাপে সপ্তাহখানেকের মতো আমার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। ক্যারিয়ারের দিকে নজর দিতে হয়েছে, তাই পিছিয়ে উঠতে পারিনি। ভীষণ মিস করেছিলাম তোকে। হয়তো আমার কথা তোমার স্মরণ হয়নি, বাট ট্রাস্ট মি জান, আই রিয়েলি মিস ইউ সো মাচ। আনিকা হাত ছাড়িয়ে নেয়। আয়মানের বাহু আঁকড়ে ধরে চোখে চোখ মিলিয়ে সুগভীর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করল। মুচকি হেসে পিবট ঠোঁট নেড়ে নেড়ে বলল, মুখে স্বীকার করলে কি প্রমাণ হয় যে কেউ কাউকে মিস করছিল? মোটেই না। কিছু মানুষ আছে যারা সঠিকভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না। হয়তো আমিও সেই সকল মানুষের কাতারে। তুমি আমাকে মিস করেছিলে? আনিকা নিরুত্তর লম্বা শ্বাস টেনে চুপচাপ হাঁটছে। একটা সিমেন্টের তৈরি ব্রেঞ্চে গিয়ে বসে পড়ল। আশেপাশে কয়েকজোড়া কাপল নজরে আসছে। তারা নিজেদের মতো প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত। আয়মান এসে আনিকার পাশে বসল। দুজনের মাঝে পিনপিনে নীরবতা। নীরবতা ভেঙে আয়মান আচমকা আবদার ছড়ল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তুমি কি অনুমতি দেবে? কিসের জন্য? আয়মান আনিকার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। বুঝতে পেরে আনিকা মৃদু কেঁপে ওঠে, গলাটা শুকিয়ে আসে।
হৃদয় তখন প্রচণ্ড গতিতে ধরফর করছে। সে চোখ বুজে মাথা নাড়ল। সম্মতি পেয়ে আইমান হেসে তাকে কাছে টেনে নিয়ে আসলো। ক্ষণিকের সময়ে আনিকার ওষ্ঠদয়ে নিজ ওষ্ঠ স্পর্শ করল। সেখানে সৃষ্টি হলো এক অসাধারণ ওষ্ঠচুম্বন মুহূর্ত, যা আনিকাকে আইমানের পাগলামোতে তীব্র আকর্ষণ করে। তাদের চারপাশে যেন সময় থেমে গিয়েছে আর সব কিছু ধূসর হয়ে ধরা দিয়েছে। গভীর রাতে গ্রামে যখন চাঁদের আলো ধরিত্রীতে চিকচিক করছিল, তখন আগুন বসেছিল মোমের সঙ্গে বদ্ধ কক্ষে জানালার পাশে। সুন্দর রাতের ঝলকানিতে মোমের দিকে তাকিয়ে থাকলো অনিমেষ, তার চোখে প্রেমের উন্মাদনা। মোম তার কোমল হাসি নিয়ে আগুনের দিকে এগিয়ে এসে গা ঘেঁষে বসে। তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘ সময়ের, যেন বাতাসের স্নিগ্ধতা। কিছু মনে পড়তেই মোমের মনটা খারাপ হয়ে গেল। ঠোঁট উল্টে গোমরা মুখে বলে উঠল, গত 2 দিন আপনি আমাকে ফোন করেননি কেন? আমি কল দিলেও বারংবার কেটে দিয়েছিলেন। এমনটা করার কারণ? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বাইরে ঘোলাটে দৃশ্যপটে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, যতবার ফোন দিয়ে কথা বলি ততবার তুমি কান্না করো। পরীক্ষার সময় সকালে ফোনে তোমাকে সাহস সঞ্চয় করার জন্য যা বলি, তুমি কান্না করে সেটা উগরে দাও। আমার নির্দেশনা কতটুকু আমলে নিয়েছো, পরীক্ষা কেমন দিয়েছো তুমি ভালো জানো। পরীক্ষা দিতে যেতে হয় ফুরফুরে মনে, আর তুমি যেতে হতাশ হয়ে। বিষয়টাতে আমি চরম বিরক্ত। ইংরেজি পরীক্ষার দিন জানালে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি কেন হবে? আমি প্রশ্ন দেখেছি, প্রশ্ন সহজ হয়েছে। যদিও ইংরেজি দ্বিতীয় পত্র কিছুটা হার্ড হয়েছিল, তবে প্রথম পত্র 80-র উপরে নাম্বার পাওয়ার মতো ভালো মানের প্রশ্ন হয়েছে। সেখানে তুমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন বললে মোটামুটি ভালো হয়েছে। কেন? কনফিডেন্স সমেত বলতে পারোনি যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে? সেজন্য ইচ্ছে করে পরবর্তী টানা 2 দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। পড়াশোনা নিয়ে হেয়ালিপূর্ণ আমি পছন্দ করি না। চিন্তা করছেন কেন? দেখবেন ভালো ফলাফল আসবে। দেখা যাবে। ছোট্ট করে উত্তর দিয়ে আগুন চুপ হয়ে গেল। জানালা বন্ধ করে দিয়ে বালিশ ঠিক করে কাত হয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মোম হাঁ হয়ে তাকিয়ে থাকলো কিয়ত পরিমাণ। গাল ফুলিয়ে ব্যগ্র গলায় বলে ওঠে, আপনার সাথে কথা বলতে না পেরে আমার খুব কষ্ট হচ্ছিল জানেন। আপনার শুরুতে আমায় পুড়িয়েছিল ক্ষণে ক্ষণে। চাতক পাখির ন্যায় আমি প্রহর গুনছিলাম কখন পরীক্ষা শেষ হবে আর আপনার কাছে যেতে পারবো। এখন আপনি উল্টা আমার উপর রাগ ঝাড়ছেন। আগুন ঘুরে তাকায়, ভ্রু কুঁচকে গমগমে গলায় প্রশ্ন করল, তোমাকে শাসন করার অধিকার কি আমার নেই? নেই কখন বললাম? বলেছি আপনি শুধু শুধু রাগ করছেন। রিয়ারেঞ্জ সেন্টেন্সটা কমন হওয়ার সত্ত্বেও ভালোভাবে মিলাতে পারিনি, তাই বলেছিলাম। ইংরেজি মোটামুটি হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে সেটা তো বলিনি আমি। মোমকে কাছে টেনে বুকে নিয়ে শুয়ে পড়ল আগুন। মোম এতটুকুতেই অভিমান ভুলে আহ্লাদে আপ্লুত হয়ে আগুনের গলায় মুখ ডুবিয়ে দিল। লম্বা শ্বাস টেনে নাসারন্দে টেনে নিল চিরচেনা পুরুষালী মাতাল করা ঘ্রাণ। আগুন মৃদু হাসল। মোমের চুলের ভাঁজে আঙুল গুজে দিল, শান্ত কণ্ঠে বলল, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময় কোমলমতি। তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি নিজেও পড়েছিলাম দহনে, ক্লাসে মন বসাতে পারিনি। মোমের ক্ষুদ্র সত্তা পুলকিত হলো। ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, আপনার সাথে আমার প্রতিটা মুহূর্তে এমনই বিশেষ ছিল বলে সেরা লেগেছে আপনার কাছে। আগুন হঠাৎ মোমকে আরও কাছে টেনে নিয়ে এসে তার ঠোঁটে এক চুমু খায়, যা চাঁদের আলোতে আরও উজ্জ্বল হয়ে ওঠে মধুময় প্রীতি। ললাটে প্রগাঢ় চুমু বসিয়ে শীতল গলায় বলল, সকালে সবকিছু গুছিয়ে নিও, কালকে বাড়িতে ফিরে যাব। মা তোমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। বাড়ির বউ বাড়িতে না থাকলে নাকি তার ভালো লাগে না। আনিকা কিছুদিন এসে থেকে গিয়েছে। সে তার বাবাকে রেখে আসতে চায়নি, মায়ের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছিল। তাই তুমি গেলে মা ভীষণ খুশি হবে। আমারও ওনাদের সকলের কথা মনে পড়তো। মায়ায় আটকে গিয়েছি ওদের। আমি সব কিছু গুছিয়ে দেব, আপনার ডাকতে হবে না। আগুন হাতের বন্ধন দৃঢ় করে ঘুমানোর প্রস্তুতি নেয়। দুজনের ভারী তপ্ত শ্বাস মুগ্ধতা ছড়ায় বদ্ধ কক্ষের চারপাশ। মোম ব্যক্তিগত পুরুষটির বুকে মুখ লুকিয়ে আবেশে চোখ বুঝল। মোমকে নিয়ে আগুন ঢাকায় ব্যাক করেছে। বাড়িতে এসে মোম যেন হাওয়ায় উড়ছে, একদণ্ড স্থির থাকছে না। এসে থেকে চঞ্চল চড়ুই পাখির মতো শুধু ছোটাছুটি করছে।
আগুন ডাকলে রুমে যাচ্ছে না, মেজাজ খারাপ হচ্ছে তার। রাশেদ বাড়িতে, এখন চিৎকার করে ডাকাডাকি কিংবা ধমকে রুমে নিয়ে আসা সম্ভব নয়, নয়তো রাম ধমক দিয়ে রুমে নিয়ে আসতো। জার্নি করে আসায় ক্লান্ত সে, তাই সোফায় গা এড়িয়ে দিল। মোম বর্তমানে অবস্থান করছে শাশুড়ির রুমে, মিনা ময়ূরী রয়েছে সাথে। রাশেদ ড্রয়িং রুমে বসে চা পান করছেন আর টিভি দেখছেন। এদিকে ওরা তিনজন গল্পের আসর জমিয়ে দিয়েছে। মুঠো করে মুড়ি চানাচুর তুলে মুখে দিয়ে চিবোতে চিবোতে ময়ূরী বলল, তোমাদের গ্রামীণ জনপদ অনেক সুন্দর ভাবি, এ ছবি তোলার জন্য পারফেক্ট। সময় পাচ্ছি না, নয়তো কিছুদিন গিয়ে তোমাদের বাড়িতে থেকে ঘুরে আসতাম, সেই সাথে ইচ্ছে মতো ছবি তুলতে পারতাম। মোম উৎফুল্ল চিত্তে হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, দূরের অনেক পর্যটক আমাদের গ্রামে ঘুরতে এসেছে, আর পাকা রাস্তা হয় খুব সহজেই বড় বড় গাড়ি ঢুকতে পারে। এতে তাদের জন্য গ্রাম ঘোরাঘুরি আনন্দদায়ক আর ভ্রমণের উৎস হিসেবেও গণ্য হয়। একবার গিয়েছিলাম, ভালোই লেগেছিল। মিনা পানি পান করে আঁচল দিয়ে মুখ মুছে মোমের উদ্দেশ্যে বলে উঠলেন, পরীক্ষা কেমন হয়েছে তোমার? জি মা, ভালো। তোমার বাবার কি খবর? মোটামুটি সুস্থ। একবার গিয়ে দেখেছিলাম, ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। ডক্টর দেখায়নি? দেখিয়েছেন? কি বলেছে ডক্টর? ওষুধ দিয়েছে, বলেছেন খুব শীঘ্রই অসুস্থতা কেটে যাবে। ময়ূরী উঠে দাঁড়ায়, ফোনে সময় দেখে যেতে যেতে জানালো, মা আমার পড়া আছে, আমি গেলাম। ভাবি রাগ করো না প্লিজ। মোম মুস্কি হেসে বলল, রাগ করার কি আছে? আড্ডার আগে পড়াশোনা, তুমি গিয়ে পড়তে বসো। কথা বলার ফাঁকে দরজায় নজর পড়তেই মিনা দেখতে পেলেন আগুনকে। তিনি ছেলেকে কাছে ডাকলেন। আগুনকে দেখে মোমের হাসি উবে গেল, শুষ্ক ঢোক গেল সে। সে কখন রুমে যেতে বলেছে, আর ও এতক্ষণ পর্যন্ত শাশুড়ি ননদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মানুষটা হয়তো দরকারে ডেকেছিল, এতবার যখন ডেকেছে যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। এখন লোকটা যদি রেগে যায়। আগুনের বেশভূষ পরিপাটি লাগছে, কোথাও যাবে নাকি লোকটা? মিনা অস্থির গলায় প্রশ্ন করলেন। কিছু বলবি বাবা? আগুনের শান্ত জবাব, না। ছোট্ট করে জবাব দিয়ে হাঁটা শুরু করলো। পেছনে না ঘুরে গমগমে গলায় বলে উঠল, মোম রুমে আসো, লাস্ট বার বলছি, এরপর যেন আর বলতে না হয়। মোম পিলপিল কদমে বেডরুমে এসে হাজির হয়। এতটা ধীর গতিতে এসেছে যেন ফ্লোরও টের না পায়। মোম রুমে আসা মাত্র আগুন ঠাস করে দরজা বন্ধ করে দিল। মোমের বক্ষস্থল ছ্যাদ করে উঠল। আটঘাট বেঁধে দেয়ালের সঙ্গে মিশে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন মোমের থেকে দূরত্ব বজায় রেখে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। ভারিক্ষী গলায় তির্যক চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করল, কথা বললে গায়ে লাগে না? মানুষ মনে হয় না আমাকে? কখন থেকে ডাকছিলাম? নিজের মর্জিকে প্রাধান্য দিলে, একবারও রুমে আসার প্রয়োজন বোধ মনে করলে না। ভয়ে মোমের মুখটা শুকিয়ে গিয়েছে। সমান তালে ওনার কোনা হাতের আঙুলে পেঁচাচ্ছে, ঠোঁটে ঠোঁট চেপে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে হা করে সাফাই দিতে চাইল, তার আগেই আগুন তেড়িয়ে এলো। নরম তুলতুলে গাল আলতোভাবে চেপে ধরে দাঁত কটমট করে বলল, কোনো মিথ্যে এক্সকিউজ শুনতে চাই না, জানি তুমি ইচ্ছে করে আসুনি। আসলে কি হতো শুনি? কেন ডেকেছিলেন? সেটা কি তুমি এসে শুনতে চেয়েছিলে? আবার মুখে মুখে তর্ক করছো? মোম ভোতা মুখে উত্তর দিল, আমি ভেবেছিলাম এমনি ডেকেছিলেন, আসলে হয়তো রেস্ট নিতে বলবেন, সেই জন্যেই আসিনি। তোমাকে এত বেশি ভাবতে কে বলেছে শুনি? তোমাকে না বলেছি অযথা বেশি ভাববে না? মোম কিছু না বলে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল, ঠোঁট ফুলিয়ে রেখেছে। এক্ষুনি হয়তো ছকিনার মার মতন কেটে কেটে গঙ্গা জল বানিয়ে ফেলবে। আগুন দীর্ঘশ্বাস চাইল, মোমকে কাছে টেনে নিল, গালে এক হাত দিয়ে শান্ত কণ্ঠে বলল, নিজে ভুল করবে আবার নিজেই ঠোঁট ফুলিয়ে রাখবে, সাথে কান্না তো ফ্রি। কোথায় কাছি? আগুন মুচকি হাসলো, রাজবাড়ি কণ্ঠে শোধালো, আমি কি বলেছি কাঁদছো? না কাঁদলেও কিছুক্ষণের মধ্যেই কেঁদে দেবে, তোমার মুখভঙ্গি তাই বলছে। আগুন থেকে সরে দাঁড়ায় মোম, তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে আওড়ালো, মোটেই না, আমি এত সহজে কান্না করি না।
আগুন এবার শব্দ করে হেসে উঠল। মোম এক দৃষ্টিতে চেয়ে সেই হাসি দেখে। লোকটার হাসি মোমের এত ভালো লাগে কেন? অদ্ভুত এক সৌন্দর্য রয়েছে এই চাপদারি যুক্ত স্নিগ্ধ হাসিতে। আপনা আপনি মোমের ঠোঁট জোড়া প্রসারিত হয়ে কিঞ্চিত হাসির ঝলকানির দেখা মিলল। তবে হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। আগুনের অস্বাভাবিক কাজে বিস্ময় দপ করে নিভে গেল। আগুন একটানে মোমের গলা হতে ওড়না কেড়ে নিল, যার দরুন মোমের বুক এখন আগুনের সামনে উন্মুক্ত। মেলি শৈলী ভাস স্পষ্ট দৃশ্যমান। মোম দু হাতে বুক ঢেকে নিল। অবিশ্বাসের সুরে হতবিহবল অক্ষি পড়ে চেয়ে রুষ্ট গলায় বলে ওঠে, এসব কি করছেন মাস্টারমশাই? দেখুন, এখন একদম কোনো দুষ্টুমি করবে না বলে দিলাম। আগুন ঠোঁট বাগিয়ে ভ্রু কুঁচকে ফেলল। চড়া গলায় ধমকে বলে উঠল, সবসময় মাথায় শুধু উল্টাপাল্টা জিনিস ঘুরে, তাই না? বিছানায় একটা প্যাকেট রাখা আছে, সেটাতে যা আছে পরে দ্রুত রেডি হও। এক্ষুনি তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তোমার জন্য। সময় ব্যয় করলে এখন তো ওড়না নিয়েছি, এরপর নিজের হাতে সব খুলে চেঞ্জ করিয়ে দিব। মোম চক্ষুদয় বড় বড় করে চেয়ে রইল। বিস্ময় কিং কর্তব্য বিমর্ষে। আগুনের কথা শুনে মাথা ঘুরছে। তৈরি হবে কি? সে তো একই জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে। আগুন পুনরায় গমগমে গলায় বলে, সময় নষ্ট করছো কেন? ও, বুঝতে পেরেছি, আমার হাতে রেডি হতে চাইছো, তাই তো? নো প্রবলেম কোমলমতি, তোমাকে হেল্প করতে আমি সর্বদা প্রস্তুত। হতভম্ব মোমের টনক নইল। মৃদু আওয়াজে চিৎকার করে বলল, না, আমি নিজেই তৈরি করতে পারবো। জলদি রেডি হতে শুরু করো, সময় 10 মিনিট। আগুন হসপিটাল এসেছে মোমকে নিয়ে। মোম বেশ অবাক হলো। হঠাৎ হসপিটাল কেন এসেছে? কোনো কিছু বোধগম্য হচ্ছে না। চুপচাপ আগুনের সঙ্গে পা চালাচ্ছে। আগুন রুম নাম্বার সম্পর্কে পূর্বে অবগত ছিল, তাই খুব সহজেই খুঁজে পেল কাঙ্ক্ষিত রুমটা। মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোম ভেতরে ঢুকতেই ভেবাচাকা খেয়ে গেল। ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া বড় বড় করে তাকিয়ে থাকলো। বার কয়েক পলক ঝাপটালো। ছোট্ট মস্তিষ্কের গাত্রে গাত্রে তীব্র বেগে হানা দিয়েছে উৎসুকের আবির্ভাব। ড্যাব ড্যাব করে চেয়ে প্রশ্নবিদ্ধ চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করল। মোমের উদ্গ্রীব বুঝতে পেরে আগুন কিঞ্চিত মুচকি হাসল। উচ্ছ্বসিত কণ্ঠে জানালো, স্বপ্ন নয়, যা দেখছো সবটা সত্যি। আফিফার বাবু হয়েছে, ছেলে বাবু। কয়েক ঘন্টা আগেই হয়েছে। তোমাকে আগে বলিনি সারপ্রাইজ দিব বলে। মোম খুশিতে গদগদ হয়ে বাচ্চাদের মতো ঝড়ের গতিতে আফিফার কাছে গেল। পাশে একটা টুলে আশানুর বসে আছে তার নবজাতক ছেলেকে নিয়ে। মোমকে দেখে আফিফা শুষ্ক ঠোকে ক্লান্তি মাখা হাসি উপহার দিল। আফিফার বেডের সাইডে বসে মোম বাবুকে তার কোলে দিতে বলল। আশানুর আস্তে করে বাবুকে মোমের কোলে তুলে দেয়। মোম বাবুর কপালে চুমু খায়। আগুর কাছে এসে দাঁড়ায়। হাত দিয়ে বাবুকে আলতো করে ছুঁয়ে দিল। হাত সরাতে নেবে তখনই ঘুমন্ত বাবুটা আনমনে আগুনের হাতের একটা আঙুল শক্ত করে মুঠো করে ধরে। আগুন চমকে ওঠে। পরপরই ঠোঁট এলিয়ে এক বেশে হাসল। মোম চনমনে চিত্তে বলে উঠল, কি সুন্দর না? আগুন মাথা নাড়াল। আশানুর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আগুনের উদ্দেশ্যে হাস্যকর গলায় বলল, আমাদের বন্ধু মহলে তুই পিছিয়ে গেছিস, এবার তুইও ছক্কা পক্কা মেরে দে, তাহলে কেল্লা ফতে। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আবার শুরু করে দিয়েছিস? হসপিটালে অন্তত রেহাই দে, ইডিয়েট। বাচ্চার বাবা হয়ে গিয়েছে, সেজন্য আমার মুখ এখন অলরাউন্ডার। আশানুর ঠোঁট উল্টে জবাব দিল, বাজে বকিস না। সত্যি কথা, তোর কোনো কালেই হজম হয় না। এটা আবার নতুন কি? আগুন আর প্রত্যুত্তর করল না। কিছু বললে এই ছাগল এখন পেয়ে বসবে। তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়। মোম এক দৃষ্টিতে বাবুর দিকে তাকিয়ে আছে। কেমন যেন অদ্ভুত এক শান্তি লাগছে। বাবুকে দেখে আগুন কত খুশি। যদি তাদের বাবু হয় তখন নিশ্চয়ই আগুন আরও অনেক বেশি খুশি হবে। হবেই তো, সে তো আগুনের রক্তের বাবু হবে। মোমের বাবু হলে মোম তাকে অনেক আদর করবে, সর্বক্ষণ বুকে জড়িয়ে রাখবে, বাবুর সঙ্গে সময় কাটিয়ে দিন পার করবে ভেবেই মোমের মনে সুখের দোলা দিয়ে উঠল। আয়মান শরীর অল্প দুলিয়ে নাচার ভঙ্গিতে বাড়িতে ঢুকছে। তার এত আনন্দ উচ্ছ্বাসের কারণ আনিকা। আসার সময় সানাউল্লাহকে বলে আনিকাকে সাথে করে নিয়ে এসেছে। শ্বশুরকে জানিয়ে এসেছে আনিকা আজকে তাদের বাড়িতে থাকবে। আয়মানের খুশি দেখে কে।
আনিকা বাড়িতে থাকবে মানে তার সঙ্গে তার রুমে একই বিছানায় থাকবে। উফ, কি যে শান্তি লাগছে আইমানের বলে বোঝানো যাবে না। আনিকা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আইমান গিয়ে তার কাজ ঘেঁষে বসে পড়ল। আনিকা বিরক্ত হলো। বর্তমানে ড্রয়িং রুমে বাড়ির সকলে অবস্থান করছে। রাশেদ, আগুন সবাই রয়েছে, আর এই নির্লজ্জ ছেলের কিনা ওর কাজ ঘেঁষে বসতে হলো। আনিকা সবার দিকে নজর বুলিয়ে মুখবিবরে একটা অস্বস্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। আইমানের ভালো লাগলো না। নির্দ্বিধায় আনিকার কোমর টেনে পুনরায় নিজের কাছে নিয়ে আসলো। আনিকা আলগোছে ভাবে হাত সরিয়ে দিল। দাঁত পিষে কটমট করে তাকায় আইমানের পানে। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে, এমন বেহায়ের মতো আচরণ করছেন কেন? দেখছেন না এখানে সবাই আছে? আইমান দুষ্টু হেসে ফিস ফিস করে মিহি কণ্ঠে বলল, সবই আছে তো কি হয়েছে? ময়ূরী ছাড়া সবই দম্পতি। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আশা করি। এতটা নির্লজ্জ মাত্রাকার কথাবার্তা কিভাবে বলতে পারেন বাবা ভাইয়ের সম্মুখে? তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আর শুনলেই বাকি। তাদের বোঝা উচিত আমাদের এখন প্রাইভেসি দরকার। বাবা হিসেবে এবং বড় ভাই হিসেবে তাদের কর্তব্য আমাদের দুজনকে এখন রুমে পাঠানো। দয়া করে আপনার মুখটা বন্ধ করুন। আচ্ছা, করলাম। তবে রাতে কিন্তু তুমি আমার রুমে থাকবে। কোনো চালাকি করে মোর রুমে থাকার প্ল্যান করলে তোমার খবর আছে, মনে রেখো। আনিকা পাত্তা দিল না। নিজের মতো করে ভাবলেশীনভাবে চুপচাপ বসে রইল। রাশেদ গম্ভীর কণ্ঠে আনিকাকে জিজ্ঞেস করলেন, আজকে এখানে থাকবে? তোমার বাবা জানে? আনিকা মাথা নিচু করে মৃদু স্বরে বলে, জি, আমি তো আসতে চাইনি, আপনার ছেলে বাবাকে বলে রাজি করিয়েছেন। মিনা স্নিগ্ধকর হাসি মুখে বললেন, এসেছো ভালো করেছো, এটা তো তোমারও বাড়ি। অনুষ্ঠানের পর তো এখানেই থাকতে হবে। যাওয়া আসা করে নিজের মধ্যে থাকা জড়তা কাটিয়ে। আনিকা মাথা নেড়ে মুচকি হাসল। আইমানের মা কত ভালো মনের একজন মানুষ। ভাগ্য করে এমন একজন শাশুড়ি পেয়েছে। এবারের প্রত্যেকে খুব আন্তরিক মানুষ। সবাইকে আনিকার বেশ পছন্দ। তবে আইমানের খুঁতখুঁতে অসভ্যতা মার্কা স্বভাবের জন্য কিছুটা বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। ঘোলাটে নীলিমার বুক চিরে সন্ধ্যা নেমেছে ধরিত্রীতে। কি সুন্দর মনোমুগ্ধকর এই ধরনী। সুন্দরতম প্রকৃতি, চমৎকার সৃষ্টির সেরা জীবগুলো। ছাদের ছোট লাইটিংয়ের আলোতে রেলিং ঘেঁষে একপাশে দাঁড়িয়ে আছে আগুন, মোম এবং অন্য পাশে আইমান, আনিকা। তারা চারজন একসাথে চেয়ারে বসেছিল। মূলত আইমান আনিকাকে জবরদস্তি টেনে অন্য সাইডে নিয়ে গিয়েছে। আগুন সামনে ছিল, সেজন্য আনিকা কোনো সিন ক্রিয়েট করেনি, নয়তো তেতে উঠত আইমানের ওপর। এভাবে টেনে নিয়ে আশায় লজ্জা পেয়েছে সে। আগুন অবশ্য কিছু মনে করেনি, তার মুখভঙ্গি স্বাভাবিক। ওরা চলে যাওয়ায় আগুন মনে মনে খুশি হয়েছে। কোমলমতিকে নিয়ে একা সন্ধ্যার এই সচ্ছল স্নিগ্ধকর মুহূর্তটা উপভোগ করতে পারবে। সাইডে আসা মাত্র আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। ওপাশে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল? আইমান ভুবন মোহিনী গোলাপের পাপড়ির মতো কোমল অস্ত্রে ছড়িয়ে হেসে বলল, হ্যাঁ, তোমার জন্য। আপনার বড় ভাই ভাবি ছিল, তাতে কি? লজ্জা করেনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসতে? লজ্জা করলে কি নিয়ে আসতে পারতাম নাকি? সেটাও ঠিক।